ছোটবেলায় আমরা অনেক ডাইনির গল্প শুনেছি। একটা সময় ছিল যখন কাউকে ডাইনি বললেই সে নির্দোষ হলেও তার জীবন শেষ হয়ে যেত। কিন্তু আজ প্রশ্নটা একটাই, কে সত্যিকারের শয়তান আর কে মানুষ? এই গল্প ছিল এক বিশ্বাসঘাতকতা ও ভয় আর শয়তানের, যে মানুষের চেহারায় লুকিয়েছিল। শেষ পর্যন্ত কে বাঁচবে, শয়তান না মানুষ? আর সত্যটা কি ছিল সেটা জানতে 1 সেকেন্ডের জন্য এই ভিডিওটি স্কিপ করবেন না। গল্প শুরু হয় 1235 সালে। একটি খ্রিস্টান শহরে একটি সেতুর উপরে প্রচুর মানুষ জমায়েত হয়েছে। সেখানে 3টি মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ তারা শয়তানের পুজো করা ও জাদু করার জন্য অপরাধী। এই সময়টা ছিল যখন কোনো মহিলাকে সহজেই ডাইনি বলে দোষারোপ করলে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সেনারা সেই 3 মহিলার গলায় দড়ি পরিয়ে দেয়। সেখানে থাকা একজন ফাদার বা পাদ্রী, তার কাছে একটি পুরনো বই রয়েছে। পাদ্রী বলেন, তোমরা যদি তোমাদের অপরাধ স্বীকার করো তাহলে আত্মা হয়তো ক্ষমা পাবে। প্রথম মহিলা কান্নায় ভেঙে পড়ে, জীবনের জন্য কাকুতি মিনতি করতে থাকে। সে বলে, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি শয়তানের পুজো করেছি, কালা জাদুও করেছিলাম। দ্বিতীয় মহিলা বলে, আমি শুধু ওষুধ বানিয়ে দিতাম, আমি কখনো এইসব কালা জাদু করিনি। কিন্তু তৃতীয় মহিলা বলে, তুই মরে যাবি, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তারপর 3 জনকে ফাঁসি দেওয়া হয়, তাদের মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়। সবাই চলে গেলে পাদ্রী সিপাহীদের বলে, এইভাবে এদের ফেলে দেওয়া উচিত হবে না। আমার এই পুরনো গ্রন্থের হিসাবে তাদের আত্মা বিশুদ্ধ করতে হবে, এদের উপরে তোলো। কিন্তু সিপাহীরা বলে, তারা আর ফিরে আসবে না, আমাদের অন্য কাজ আছে। এই বলে সিপাহী চলে যায়। রাতে পাদ্রী একা নদীতে গিয়ে 3 জনের মধ্যে 2 জনকে টেনে উপরে তোলে। এদের মধ্যে প্রথম জন কোনো রিয়াক্ট না করলেও দ্বিতীয় জন একটু রিয়াক্ট করে থেমে যায়। কিন্তু যখন তৃতীয় মেয়েটিকে তোলে, লাশটা এত ভারী যে সে নিজেই জলে পড়ে যায়। এমন সময় তৃতীয় মৃতদেহটি হঠাৎ চোখ খোলে, জেগে ওঠে। সে আসলে শয়তানের ছায়া। তার হাতে থাকা বইটি আগুনে পুড়িয়ে দেয় এবং পাদ্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে মেরে ফেলে। সময় এগিয়ে যায় সাল 1332 খ্রিস্টাব্দ। খ্রিস্ট ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধের 2 জন প্রধান যোদ্ধা ছিলেন বেহেমান ও ফেলসেন। দুজনই সাহসী যোদ্ধা, বহু যুদ্ধ জয় করেছেন। সিনা যুদ্ধ চলাকালীন তারা একটি শহর দখল করে নেয়, কিন্তু ভুলবশত বেহেমানের হাতে একটি নিরীহ মেয়ে নিহত হয়। সে দেখে চারপাশে অনেক শিশু ও মহিলার মৃতদেহ পড়ে আছে। সে তখন বলে, আমি ঈশ্বরের নামে যুদ্ধ করতে এসেছি, নিরীহদের হত্যা করতে নয়। গ্র্যান্ড মাস্টার তাকে ধমক দিয়ে বলে, তুই করবি যা চার্চ চায়। বেহেমান রেগে যায়। সে ও ফেলসন দুজনেই চার্চ ছেড়ে চলে যায়। এরপর তারা পলাতক জীবনযাপন শুরু করে। একদিন তারা যেতে যেতে একটা জনমানবহীন ঘর দেখে। ভিতরে গিয়ে দেখে একজন পুরুষ ও এক মহিলা তারা মাটিতে পড়ে রয়েছে। তাদের কোনো এক রোগ ও মহামারী হয়েছে, তাই তারা মারা গেছে। তারা ঘরটি পুড়িয়ে দেয় যাতে রোগ না ছড়িয়ে পড়ে। এরপর একটি শহরে প্রবেশ করে। শহরের অবস্থা ভয়াবহ, রাস্তায় লাশ, মানুষ কান্নায় ভেঙে পড়েছে। এক লোক বলে, এটা এক মহামারী, গত 3 বছর ধরে চলছে। 4 জনের মধ্যে 3 জন মারা যাচ্ছে। মানুষজনের তাদের উপরে সন্দেহ হয় ও তারা এক মুহূর্তে গিয়ে ধরা পড়ে এবং রাজার সামনে হাজির করা হয়। রাজা নিজেও অসুস্থ। তিনি বলেন, এই মহামারী এক ডাইনির শাপে এসেছে, তাকে ধরা হয়েছে, সে নিজেও সব স্বীকার করেছে। রাজা চায় এই ডাইনিকে সেভার নামক এক দূরবর্তী গির্জায় নিয়ে যাওয়া হোক। সেখানে থাকা ফাদাররা একমাত্র তার নিরাময়ের মন্ত্র জানেন। কিন্তু বেহেমান তা অস্বীকার করে। তার এই অস্বীকার করার জন্য রাজা ফেলসন ও বেহেমানকে দুজনকেই জেলে বন্দি করে দেয়। ঠিক সেই সময় অন্ধকার কারাগারে আরও এক মহিলাকে দেখতে পায় বেহেমান। যখন তারা দুজন সেই মেয়েটিকে দেখে তখন ফেলসন জিজ্ঞেস করে, এই তো সেই ডাইনি। বেহেমান উত্তর দেয়, একে তো একটুও ডাইনি বলে মনে হচ্ছে না। এরপর রাতে বেহেমান এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, যেখানে এক নিরীহ নারীকে সে হত্যা করছে। ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখে মেয়েটি কাঁদছে, তার পিঠে আঘাতের দাগ, যেন কেউ তাকে খুব মেরেছে। এই দৃশ্য দেখে বেহেমানের মন বদলে যায়। এখন সে আর রাজার আদেশে নয়, বরং এই মেয়েটির জন্য এই মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে এই মেয়েটির প্রাণ বাঁচাতে পারে। পরের দিন তারা ফাদারের সঙ্গে দেখা করে এবং বলে, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু এই মেয়েটির ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আর আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটাও তুলে নিতে হবে। এই যাত্রায় আরও একজন বিখ্যাত সৈনিক তাদের সঙ্গে যোগ দেয়, আর ফাদারও সঙ্গে যায়। তাদের কাছে একটি মানচিত্র ছিল, কিন্তু এই পথ ছিল দীর্ঘ ও বিপদে ভরা।
এই রাস্তাটি পাহাড়ের মধ্যে দিয়ে যেত। বেহমান ও ফেলসন কেবল এই মানচিত্রের উপরে ভরসা করতে পারেনি। তারা এমন একজনকে খোঁজ করে যে আগেও সেখানে গিয়েছিল ও ফিরেও এসেছে। পাদ্রি তাদের এক বন্দির কাছে নিয়ে যায় যে প্রতারণার দায়ে জেলে ছিল। বেহমান চুক্তি দেয় যে সে যদি তাদের সেই জায়গায় পৌঁছে দেয় তাহলে তার সব অভিযোগ মুছে দেওয়া হবে। বন্দি রাজিও হয় এবং তারা একসঙ্গে যাত্রা শুরু করে। যখন তারা মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য তাকে ধরছিল তখন মেয়েটি তাদের উপরে হামলা করে দেয়। সেই মুহূর্তে বেহমান এসে তাকে অজ্ঞান করে দেয় ও তারা মেয়েটিকে একটি লোহার খাঁচায় বন্দি করে নেয়। পথে সে বারবার ভয়ঙ্কর ব্যবহার করে। পাদ্রি আকাত নামে এক যোদ্ধাকে বলে, তোমার মনটা অন্য কোথাও রাখো, ও শুধু তোমাকে বিভ্রান্ত করতে চাইছে। যাওয়ার সময় আকাত নামের ওই যোদ্ধা পাদ্রিকে প্রশ্ন করে, কিন্তু আপনি কিভাবে বুঝতে পারলেন যে ও এক ডাইনি, যে এই অভিশাপ ওই এনেছে? পাদ্রি বলে, ওকে আমরা পেয়েছিলাম গ্রামের পাশের এক জঙ্গলে। অদ্ভুত সব রকম কথা বলছিল এক অজানা ভাষায়, যেটা কেউ বুঝতেই পারেনি। চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। যখনই ওকে আমাদের শহরে আনা হয়েছিল তখনই এই মহামারী শুরু হয়ে যায়। যেখান থেকে ও যাওয়া শুরু করে সেখান থেকেই এই মহামারী শুরু হয়ে যায়। আকাত উত্তর দেয় যে আমাদের গ্রামেও তো এরকম কোনো মহিলাকে আমি পাইনি, কিন্তু আমাদের গ্রামেও তো মহামারী শুরু হয়ে গেছে। এরই মধ্যে একটি বাচ্চা ছেলে কাই নামে সেই এই যাত্রায় যোগ দিতে চায়, কিন্তু ফেলসন তাতে রাজি হয় না। কিন্তু বেহমান তাকে নিয়ে নিতে বলে ও ফেলসন তাকে নিয়ে নেয়। রাতে তারা বিশ্রাম করে। বেহমান মেয়েটিকে খাবার দিতে গেলে মেয়েটি বলে, তুমি বাকিদের মতো নও, তুমি একজন ভালো মানুষ। সে জিজ্ঞেস করে, ভোরে আমার সঙ্গে কি হবে? বেহমান শান্তভাবে উত্তর দেয়, তোমার ন্যায় বিচার হবে। তখন মেয়েটি তার গ্রামের এক ভয়ঙ্কর ঘটনার কথা বলে। এক মেয়েকে কালা জাদুর অভিযোগে পাথর দিয়ে ফেলে দেওয়া হয় জলে। বলেছিল সে যদি ডুবে যায় তাহলে সে মানুষ, আর যদি ভেসে থাকে তাহলে সে ডাইনি। মেয়েটি ভেসে থাকায় তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। বেহমান তাকে আশ্বাস করে, তোমার সঙ্গে এমন কিছুই হবে না। তখন মেয়েটি পাদ্রির দিকে ইঙ্গিত করে। বেহমান জিজ্ঞেস করে, সে কি তোমার কোনো ক্ষতি করেছে? মেয়েটি মাথা নেড়ে বলে, হ্যাঁ। পরে পাদ্রি বেহমানকে জিজ্ঞেস করে, সে তোমাকে কি বলেছে? বেহমান পাল্টা প্রশ্নের উত্তর দেয়, তুমি জানতে চাও কেন? পাদ্রি সতর্ক করে, মেয়েটি খুব দ্রুত ও চালাক, তার কথায় বিশ্বাস করো না, সে আমাদের একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ লাগাতে পারে। এরপর রাতে তারা জঙ্গলে থামে ও পাহারার জন্য ব্যবস্থা নেয়। আকাত নামে প্রথমে যে ছিল সে প্রথম পাহারা দেয়। আকাত মেয়েটির দিকে তাকিয়েছিল কিছুক্ষণ ধরে। পাদ্রি আসলে আকাত বলে, মেয়েটি আমার নিজের মেয়ের মতো মনে হয়। মেয়েটি কেঁদে ফেলে ও বলে, আমাকে পাদ্রির সাথে একা রেখো না। আকাত জিজ্ঞেস করে, তুমি ওকে ভয় পাও কেন? এই সময় মেয়েটি আকাতকে জড়িয়ে ধরে। পাদ্রি এগিয়ে এলে মেয়েটি তার হাত কামড়ে দেয় ও গলার চাবি ছিনিয়ে নিয়ে সে পালিয়ে যায়। চিৎকার শুনে বেহমান ও ফেলসন এসে পড়ে এবং সবাই মিলে মেয়েটিকে খুঁজতে পাশের গ্রামে যায়। সেই গ্রামে পৌঁছে দেখা যায় মহামারী সেখানেও ছড়িয়ে পড়েছে। সবাই প্রায় অসুস্থ, গ্রাম একেবারে নিস্তব্ধ। মেয়েটি আকাতকে একা পেয়ে তার মেয়ের গলার স্বরে কথা বলে তাকে বিভ্রান্ত করে। আকাত তাকে নিজের মেয়ের ভেবে এগিয়ে গেলে ভুল বুঝে তলোয়ার চালিয়ে ফেলে। আকাত মারা যায়। এরপর কায় আতঙ্কে বারবার বলতে থাকে, এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম? আমি তো বলেছিলাম ওকে থামো থামো, কিন্তু সে থামেনি। এরপর মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, পাদ্রি আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, তাই আমি পালিয়েছিলাম। সবাই দুঃখ পায়, কিন্তু পরদিন সকালে আবার মেয়েটিকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তারা আবার পথ চলা শুরু করে পরবর্তী গন্তব্যের দিকে। পাদ্রি বেহমানকে বলে, দেখেছো, নিজের মনের কথা কখনো ওকে বলবে না, তাহলেই বিপদে পড়ে যাবে। তারা চলতে চলতে একটি কাঠের ব্রিজের দিকে এসে পৌঁছায়। ব্রিজটি ছিল খুবই নরম ও ললবলে। তাদের এই ভারী গাড়ি এর উপর থেকে যাওয়া অসম্ভব বিষয়। তাও তারা তার উপর থেকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনো রকম পৌঁছালেও কাই নিচে পড়ে যাচ্ছিল। এরই মধ্যে মেয়েটি তার হাত ধরে তার জীবন রক্ষা করে। এর পরের রাস্তায় তারা যেতে যেতে দেখে রাস্তায় খুবই অন্ধকার। তারা সিদ্ধান্ত নেয় যে এখানেই তারা বিশ্রাম করবে। বেহমান রাতে স্বপ্ন দেখে হঠাৎ করে তার চোখ খুলে যায়। সে দেখে একজন একটি অস্ত্র নিয়ে মেয়েটিকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ফেলসন এসে তার হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। তখন মেয়েটি হঠাৎ নেকড়ে বাঘের মতো আওয়াজ করতে থাকে। ইতিমধ্যেই অনেক নেকড়ে বাঘ সেখানে চলে আসে ও তাদের উপরে হামলা করে দেয়। এই সংঘর্ষে তাদের একজন যোদ্ধা মারা যায়।
পরের দিন বেঈমান খুব রেগে যায় ও মেয়েটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু এর মধ্যে পাদ্রী এসে তাকে আটকায় ও ফেলসন বলে আমাদের গন্তব্য মিশন আর একটু দূরেই। তখন তারা আবার যাত্রা শুরু করে গির্জার দিকে। যখন তারা গির্জাঘরে পৌঁছে যায় তখন তারা দেখে ওখানে কেউ নেই। একটু ভিতরে গিয়ে দেখে এই মহামারীর কারণে সব পাদ্রীরা মারা গেছেন, কিন্তু একজন পাদ্রী সামান্য বেঁচে আছে। সে কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না আর মারা যায়। এখন পাদ্রী বই খুলে মন্ত্র পড়তে শুরু করে। তখনই মেয়েটি সবার অতীত বলতে শুরু করে। সে বেঈমানকে বলে তুমি একটি নিরীহ মহিলাকে হত্যা করেছ। তখন পাদ্রী বুঝতে পারে মেয়েটির ভিতরে কোনো অশুভ আত্মা বাসা বেঁধেছে। তখন পাদ্রী মন্ত্র আরও জোর বাড়িয়ে দেয়। মেয়েটি এবার তার আসল রূপে আসতে থাকে আর লোহার খাঁচা জ্বালিয়ে সে বেরিয়ে আসে ও একটি ঘরের মধ্যে ঢুকে যায়। পাদ্রী ও বেঈমান ভিতরে যায় ও দেখে সেখানকার পাদ্রী অনেক চেষ্টা করেছিল ডাইনিকে মারতে, কিন্তু তারা বিফল হয়েছে। বেঈমান পাদ্রীকে বলে তুমি বই পড়ো, আমি ডাইনিকে ঠেকাচ্ছি। এরই মধ্যে শয়তান সব জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে এবং ওখানকার যে পাদ্রীরা মরেছিল তাদেরকে কন্ট্রোল করে আবার জীবিত করে দেয় ও বেঈমানদের উপরে হামলা করায়। এখন এই পাদ্রীগুলো শয়তানের আদেশে কাজ করছে। পাদ্রী মন্ত্র পড়ছিল, হঠাৎ শয়তান এসে পাদ্রীকে মেরে ফেলে। মন্ত্রের বইটি পড়ে যায়। কাই নামে যে ছেলেটি, ওই ছেলেটি এই মন্ত্রের বইটি নিয়ে সেও পড়তে থাকে। ফেলসন শয়তানের সাথে লড়াই করতে যায়। শয়তান তাকে জ্বালিয়ে দেয়। শয়তান কাইকে মারতে যায়, কিন্তু মাঝখানে বেঈমান এসে শয়তানকে আটকায় ও তার ডানা চাকু দিয়ে আটকে দেয়। শয়তান বেঈমানকে মুখ দিয়ে জ্বালিয়ে দিতে যাচ্ছিল। এরই মধ্যে কায়ের মন্ত্র পড়া শেষ হয় আর শয়তান আগুনে ঝলসে যেতে থাকে ও মেয়েটির শরীর ছেড়ে দেয় আর নরকে চলে যায়। ও মেয়েটি উলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে যায় ও স্বাধীনতা পায়। এই যুদ্ধে সবাই মারা যায়, বেঁচে থাকে শুধু কেই আর ওই মেয়েটি। তারা বাকিদের সবাইকে কবর দেয়। ওই কবরের সামনে দাঁড়িয়ে মেয়েটি ফেলসন ও বেঈমানকে ধন্যবাদ জানায়। সে বলে আমি তোমাকে কখনো দেখিনি, কিন্তু তুমি আমার খুব বড় উপকার করেছ। তোমরা আমার জীবন বাঁচিয়েছ, আমায় এই অন্ধকার থেকে আলোতে এনেছ। কাই ও ওই মেয়েটি এক নতুন জীবনের পথে পা বাড়ায়। এর সাথেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো? এই মুভিটি খুব কম সময়ের মধ্যে আপনাকে সব ঘটনা বিস্তারিত জানালাম। সাবস্ক্রাইব করবেন এরকম মুভির ঘটনা জানার জন্য ও একটি লাইকও করে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।